জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ, সেটাও 25 রানে। ঘরের মাঠে যখন একের পর এক সিরিজ জিতছিল বাংলাদেশ, টানা 4টা ওয়ানডে সিরিজ জয়, খুব স্বাভাবিকভাবেই এই দলটা নিয়ে আপনার প্রত্যাশা অনেক বেশি থাকবে। খুব স্বাভাবিকভাবেই এই দলটা ভালো কিছু করবে, সেটাই আপনার আশা থাকবে। কিন্তু ঘরের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে প্রথম ওয়ানডে খেলতে নেমেই বাংলাদেশ হেরে গেল 25 রানে। এবং হারের পেছনে সবথেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, ছোটোখাটো ভুল, অধিনায়কত্বের সিদ্ধান্ত, কিংবা একটা ম্যাজিক মোমেন্টের অভাব, কিংবা অধিনায়কের একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তের অভাব, সেই জিনিসগুলো আসলে অনেক বেশি সামনে চলে আসে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অধিনায়কত্ব করছেন, তিনি 4টা সিরিজ জিতিয়েছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানোর সুখস্মৃতি তার রয়েছে, খুব বেশি দিন আগের কথা নয়। খুব স্বাভাবিকভাবেই এমন সিরিজ জয়ের পর অধিনায়ক অনেক বেশি চার্জড আপ থাকার কথা, তার সিদ্ধান্তগুলো হওয়ার কথা আরও বেশি জোরালো কিংবা দলের জন্য ইফেক্টিভ। কিন্তু মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করতে পারলেন না। 19 ওভার পর্যন্ত দারুণ বোলিং করছিল বাংলাদেশ। 60 রানে 6 উইকেট। 20 ওভারে তিনি নাহিদ রানাকে নিয়ে আসলেন। নাহিদ রানা ওই ওভারে 2টা উইকেট নিলেন, তার পঞ্চম উইকেট শিকার করলেন। এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ আশা করছিল যে হয়তো 100 রানের মধ্যে তাদের গুটিয়ে ফেলা যাবে। কিন্তু মেহেদী হাসান মিরাজ করলেন কি, তার পরের ওভারেই নিয়ে এলেন রিশাদ হোসেনকে। এরপর টানা 30 ওভার পর্যন্ত কখনো মিরাজ কখনো রিশাদ এক প্রান্তে পেসারদের সঙ্গে সঙ্গে তারা বোলিং করে গেলেন। আর খুব স্বাভাবিকভাবেই এই সুযোগটাই জিম্বাবুয়ের নবম উইকেটের 2 ব্যাটার নিয়ামহুরি এবং এনগারাভা তারা নিলেন। 92 বলে 63 রানের জুটি গড়লেন। আর সেই 63 রানের জুটি বাংলাদেশকে আসলে পুরো ম্যাচ থেকে ছিটকে দিল। একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম, এই যে 92 বল ফেস করেছেন নিয়ামহুরি এবং এনগারাভা, এই 92 বলের মধ্যে 63 বল করেছেন 2 স্পিনার, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। এই 63 বলের মধ্যে আমরা আরও একটা ব্যাপার একটু খেয়াল করলাম, যে এই 63 বলের মধ্যে মিরাজ এবং রিশাদের 33 বলে তারা নিয়েছেন 25 রান, যেখানে নাহিদ রানার 19 বলে মাত্র তারা 3 রান নিতে পেরেছিলেন। আর এই যে 33 বলে 25 রান নিলেন, এই 33 বলে 25 রান এবং সারপ্রাইজিংলি এই 25 রানই বাংলাদেশ কিন্তু হেরে গেল। আপনি হয়তো চাইলেই বিষয়টাকে কাকতালীয় বলতে পারেন, কিন্তু যখন একজন অধিনায়কের এই ছোটোখাটো সিদ্ধান্ত, ম্যাজিক মোমেন্টগুলো তিনি মিস করে যাবেন, তখন খুব স্বাভাবিকভাবেই সেটার চড়া মূল্য দিতে হবে বাংলাদেশ দলকে। এবং সেই চড়া মূল্যই কিন্তু বাংলাদেশ দল দিল 25 রানে হেরে। এমন হার জিম্বাবুয়ের বিপক্ষে কখনোই কাম্য নয়, কারণ এই মিরাজই আগের দিনের প্রেস কনফারেন্সে বলেছিলেন, যেহেতু 2027-এর বিশ্বকাপ অর্থাৎ যে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, সেই বিশ্বকাপটা যেহেতু এই জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে, খুব স্বাভাবিকভাবেই আপনি চাইবেন যে সেখানে ম্যাচগুলো জিততে, সেখানকার এক্সপেরিয়েন্স নিতে। এবং আরও একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে উইকেটটায় খেলা হচ্ছে, বাংলাদেশ কিন্তু এরকম পেসবান্ধব উইকেটে খেলেই প্রথম টেস্টটা বা একমাত্র যে টেস্টটা, সেটা আসলে বাজেভাবে হেরে গেছে। খুব স্বাভাবিকভাবেই আপনি যখন ওয়ানডে খেলতে নামবেন, জিম্বাবুয়ে যে একই পরিকল্পনা নিয়ে নামবে, তারা যে সব পেসারকে খেলাবে বা তারা যে আসলে পেস দিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চাইবে, সেই ব্যাপারটা বাংলাদেশের ব্যাটারদের দেখা যায়নি। তারা উইকেট দিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে 116 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। আবার অন্যদিকে যদি আপনি জিম্বাবুয়ের দিকে খেয়াল করেন, এনগারাভা তার প্রথম ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করার ম্যাচ ছিল এটা, এবং তিনি কিন্তু কোনো ধরনের রিস্ক নেননি। দেখেছেন উইকেটে পেসাররা সুবিধা পাচ্ছে, পেস বান্ধব উইকেট, তিনি টানা 4 পেসারকে বোলিং করে গেছেন। যেখানে সিকান্দার রাজার মতো স্পিনার ছিল, তিনি সেই রাজাকেও কিন্তু বোলিংয়ে আনেননি, এবং ফলাফল হিসেবে তিনি বেশ সাকসেসফুল হয়েছেন। বাংলাদেশের 10টা উইকেটে সবগুলোই নিয়েছে জিম্বাবুয়ের পেসাররা, অর্থাৎ এবং জিম্বাবুয়ের 4 পেসার এনগারাভা, মুজারাবানি, নিয়ামহুরি এবং ইভান্স, এই 4 জনই কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসে দিয়েছে। শুরুর দিকে বাংলাদেশ 17 রানে 3 উইকেট হারিয়েছে, এরপর 116 রানে অল আউট হয়ে গেছে। মাঝখানে শুধু নুরুল হাসান সোহান এবং তৌহিদ হৃদয় তারা 49 রানের একটা জুটি করেছিলেন, কিন্তু সেই জুটি আসলে তেমন কোনো কাজে লাগেনি কিংবা তেমন কোনো ইফেক্ট ফেলতে পারেনি। মেহেদী হাসান মিরাজকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কেন ওই সময়টা আসলে স্পিনার আনতে চাইলেন, এবং মিরাজ কিন্তু সুকৌশলে সেই প্রশ্নর উত্তরটা এড়িয়ে গেছেন, এবং তিনি ব্যাটারদেরই ব্যর্থতার দায় দিয়েছেন। যখন একজন অধিনায়ক আসলে ব্যাটারদের ব্যর্থতার দায় দেন, তখন সেটা আসলে
দলের বাকি ক্রিকেটারদের কিংবা বিশেষ করে ব্যাটারদের জন্য সেটা হয়তো বা কিছুটা হলেও তাদেরকে মোরালি ডাউন করতে পারে। কারণ আপনি অধিনায়ক, আপনি জানেন যে আপনার হাতে সুযোগ ছিল 100 রানে অল আউট করার জিম্বাবুয়েকে। খুব স্বাভাবিকভাবেই 100 রানের মধ্যে অল আউট হয়ে গেলে ব্যাটাররাও হয়তো তারা বুঝে শুনে খেলতে পারতো, যেটা চাইলে এখনও এই 141 রানেও তারা চাইলেও খেলতে পারতো। কিন্তু যখন আপনার লক্ষ্যটা অনেক কম হয়ে যাবে, খুব স্বাভাবিকভাবে ব্যাটারদের সেটা আরও বেশি উদ্বুদ্ধ করবে। কিন্তু তিনি ব্যাটারদের দোষ দিলেন, ব্যাটারদের দায়িত্বহীনতার দোষ দিলেন, এবং অবশ্যই ব্যাটাররা আসলে এই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কিন্তু তারপরে অধিনায়ক মিরাজ যেভাবে আসলে সুকৌশলে প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন, সেটা হয়তো মিরাজকে, যেহেতু সামনেই ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশ 2027-এর বিশ্বকাপ খেলতে যাবে, সেটা মিরাজের অধিনায়কত্বে একটা লাল দাগ এঁকে দিতে পারে। মিরাজ ভালো ক্রিকেটার, ভালো বোলিং করেন, ভালো ব্যাটিং করেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো যদি তিনি ওভারকাম করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা রয়েছে 2027 বিশ্বকাপে ভালো কিছু করার। এখনও আসলে বাংলাদেশের আশা শেষ হয়ে যায়নি, বাংলাদেশের এখনও 2টা ওয়ানডে রয়েছে, এবং সেই 2টো ওয়ানডে যদি বাংলাদেশ এই ভুলগুলো শুধরে ভালো কিছু করতে পারে, এখনও সিরিজ জয় সম্ভব, এবং সেই চেষ্টাটাই নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশ দল করবে, এমনটাই প্রত্যাশা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।